যতন খুলুমখা সবাইকে নমস্কার। আজকে এই গঙ্গানগর ধলাই ডিস্ট্রিক্টে যে ইনোগ্রেশন প্লাস্টিক ওয়েস্ট সেগ্রিগেশন সেন্টার এবং ভার্চুয়ালি যে আমরা অনেকগুলো ইনোগ্রেশন এখানে করলাম, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, এডুকেশন ডিপার্টমেন্টের, হেলথ ডিপার্টমেন্টের, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের এবং আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয়। উনি বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল সভাধিপতি এই জেলার ধলাই জেলা পরিষদের শ্রীমতী সুস্মিতা দাস মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল এমডিসি গঙ্গানগরের শ্রী ভূমিকানন্দ রিয়াং, অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় ব্যক্তি। আমাদের এখানে প্রথমেই যিনি স্বাগত ভাষণ রেখেছেন শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের, শ্রী সাজু বাহিদ এডিএম অ্যান্ড কালেক্টর ধলাই ডিস্ট্রিক্ট। আপনারা সবাই জানেন যে ওনার যে কর্মদক্ষতা তার জন্য উনি সুপরিচিত এবং ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই ধলাই ডিস্ট্রিক্টের যেভাবে উনি কাজ চালিয়েছেন তার জন্য ওনাকে সম্মানিত করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের, শ্রী মিহিরলাল দাস, এসপি ধলাই, এবং আমার সামনে এখানে যারা অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং অতিথিরা উপস্থিত আছেন, বিভিন্ন দপ্তর লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক কর্মচারীরা এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন, এবং আমার প্রিয় সব অংশের ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান আমরা শুনলাম। আমরা মাসের শেষ যে রোববার, সেই রোববারের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এবং পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান এই ধরনের অনুষ্ঠান আমার করেন বলে আমার জানা নেই। মানে মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয় এবং রাজনীতি বাদেও যে মানুষের সাথে যোগাযোগ রাখা যায়, বিভিন্ন বিষয় নিয়ে উনি আমাদের সামনে আজকে 123তম যে এপিসোড উনি আমাদের, সেই এপিসোডে অনেক কিছু আমাদের জানালেন। ইন্টারন্যাশনাল যোগা দিবস আমরা সবাই জানি, যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার দায়িত্বভার উনি গ্রহণ করেন, ইউনাইটেড যে সমস্ত আমাদের দেশ বিদেশের সমস্ত যে সম্মেলন ইউনাইটেড নেশন, সেখানে উনি প্রস্তাব রেখেছিলেন যে যোগাকে ইন্টারন্যাশনাল যোগা হিসাবে ডিক্লেয়ার করার জন্য। প্রথম অনেকে অনীহা প্রকাশ করেছিলেন। তৎকালীন সময়ে প্রায় 177টার মতো দেশ হ্যাঁ বলেছে এবং পরবর্তী সময়ে আরও যারা দেশ আছে তারাও কিন্তু যোগদান করেছে এবং যোগার মাধ্যমে যে নিজেকে জানা, নিজের ভালো মন্দ বোঝা, সমাজের ভালো এবং দেশের জন্য ভালো, রাজ্যের জন্য ভালো, সেটা কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে সেটা অ্যাকসেপ্ট হয়েছে। উনি সেটাও বলেছেন যে আজকে যে সাউথ ইন্ডিয়াতে বহু জায়গার মধ্যে কিভাবে এই যোগার এবার অনুষ্ঠান হয়েছে, শুধু ভারতে না, বিদেশেও বহু জায়গার মধ্যে আজকে দেশ বিদেশ রাজ্যে সব জায়গার মধ্যে যোগা দিবস পালিত হয়েছে। আমরা এটাও দেখলাম যে আমাদের যে কৈলাস মানস সরোবর এবং অমরনাথ যাত্রা, রথযাত্রা, সেই উপলক্ষে উনি আমাদের সামনে রেখেছেন। আমরা কিন্তু মাঝে মাঝে ভুলে যাই কথাগুলো, কিন্তু আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবার সাথে এর একটা যোগসূত্র হিসাবে উনি কাজ করেন।
আমরা চোখের মধ্যে একটা যে ট্রেকোমা যে একটা রোগ চোখের মধ্যে হয়, WHO-র যে ডিক্লারেশন, আমি জানি না, আমার তো জানা ছিল না, আমি নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও, যে WHO ডিক্লেয়ার করেছে কিনা যে ভারতবর্ষ ট্র্যাকোমার যে রোগ তার থেকে এখন ট্র্যাকোমা ফ্রি ভারতবর্ষ হয়েছে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। এছাড়াও আমাদের যে বিভিন্ন সোশিয়াল যে প্রোটেকশন, সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিভিন্ন কথাবার্তা আজকে এখানে বলেছে যে কিভাবে সোশিয়ালি প্রোটেক্ট করতে হয়। আমাদের সরকার তো করছে, কিন্তু বিভিন্ন যে অন্যান্য সংস্থা, এনজিও থেকে আরম্ভ করে অন্যান্য সংস্থা, তারাও এই কাজে নিযুক্ত। সেই কথাও উনি বললেন যে কিভাবে সোশিয়াল প্রোটেকশন হয়। এবং আইএলও যে রিপোর্ট সেখানে বলেছে যে প্রায় 64% মানুষ এই সোশিয়াল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আমরা নিজেরও যতক্ষণ ধরে রাজনীতির জায়গায় সরকার কাজ করবে, কিন্তু যতক্ষণ ধরে সোসাইটি একসাথে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থায় কিন্তু কাজ হবে না। উনি এটাও বললেন যে ইমার্জেন্সি বিষয়ে যে কালো দিনগুলোর কথা উনি বললেন, এবং সেটা 50 বছর সেটা পূর্ণ হয়েছে। 50 বছর পূর্তি উপলক্ষে সমস্ত ভারতবর্ষে আমরা ডার্কেস্ট ডে হিসাবে আমরা পালন করেছি। সেই বিষয়েও আমরা তৎকালীন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে কোনো একত্র এবং সংবিধানকে যে কুঠারাঘাত করেছে সেই বিষয়েও কিন্তু আমরা সবাই জানি। সেই বিষয়টা আজকে উনি বললেন। আর এরকম দিন আর যাতে কোনো সময় না আসে সেই বিষয়েও আমরা সব জায়গায় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে বোরোল্যান্ডের বিষয়ে বলা হয়েছে, যেখানে একটা আসামের বোরোল্যান্ড, যেখানে আগে উগ্রবাদী একটা আতরঘর ছিল, সেই জায়গায় এখন স্পোর্টসের বিষয় চলে আসছে। ত্রিপুরাতেও আমরা দেখেছি, ত্রিপুরাতেও আমরা যে উগ্রবাদীর দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আজকে সেখানেও আমরা বলতে পারি যে সারেন্ডার হওয়ার পর যারা এনএলএফটির বাকি অংশ ছিল, এটিটিএফ এর যারা বাকি অংশ ছিল, আজকে আমরা বলতে পারি যে ত্রিপুরা টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আজকে বলার অপেক্ষা রাখে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মেঘালয়ের যে এরি সিল্কের বিষয়ে উনি কথা বলেছেন। আমাদের ত্রিপুরাতেও এই ধরনের অনেক প্রোডাক্টস আছে, হয়তো একদিন উনি মন কি বাত অনুষ্ঠানে সেই বিষয়ে আনবেন। তো সারা ভারতবর্ষকে উনি একসাথে এক সূত্রে বাঁধার এই মন কি বাত অনুষ্ঠানে উনি সবসময় করে থাকেন, আজকেও তার ব্যতিক্রম নয়। এখানে নারী শক্তি এম্পাওয়ারমেন্টের বিষয়েও কথা বললেন। আজকে বহু জায়গার মধ্যে নারীরা, মহিলারা যেভাবে কাজ করছেন, আজকেও আমি এখানে যে প্রথমে এই প্রোগ্রামে আসার আগে এখানে যে সাফ সুতরার যে একটা বিভিন্ন যে ওয়েস্ট প্রোডাক্ট তাকে দিয়ে সুন্দরভাবে একটা সম্মানিত ডিএম সাহেব যে একটা যে ব্যবস্থা করলেন, আমাদের টিআরএম-এর মাধ্যমে ওনাদেরকে যে সাহায্য করেছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখে। আমি বলবো যে এর একটা ভিডিও ক্লিপ করে আমাকে দেবেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে সেটা পাঠাবো, হয়তোবা আগামী দিন মন কি বাত অনুষ্ঠানে সেটাও দেখাবেন। আমরা ভিয়েতনামের বিষয়ে আমরা দেখলাম, ভিয়েতনামে এই বুদ্ধিস্টদের যে আসল যে জায়গা, সেখানে ওনার আমাদের যে ভারতবর্ষের যে পরম্পরা, সেই জন্য সেখানে যে যাওয়া, সেখানে গিয়ে যে বুদ্ধিজমের উপরে যা যা করার ফলে ভারতবাসীকে ভিয়েতনামের প্রধান যেভাবে ধন্যবাদ দিয়েছেন, সেই বিষয়ে আমাদের সামনে উনি রেখেছেন। এক পের মাকে নাম, আমরা সবাই জানি, এই ধরনের কথা তো আগে আমরা কোনোদিন শুনতাম না। আমরা গত বছর আমার মনে আছে যে 5 মিনিটে আমরা সমস্ত জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা 5 লক্ষ এই আমরা পের আমরা লাগিয়েছি। এবং আমাদের যদি ত্রিপুরা হোক, ভারতবর্ষ হোক, যে কোনো জায়গায় হোক, যদি আমাদের অক্সিজেন, আমাদের বাতাবরণ যদি ঠিক না থাকে, তাহলে কোনো অবস্থায় বেঁচে থাকা যাবে না। করোনার সময় আমরা বুঝতে পেরেছি লাংসের কি প্রয়োজন, এবং যখন সমস্যা হয়, ঝড় বৃষ্টি তুফান ইত্যাদি যখন হয় এবং যখন খরা হয়, একমাত্র সেটার মেইন কারণ হচ্ছে যখন ডিফরেস্টেশন হচ্ছে। সেই বিষয়ে উনি আমাদের মনে করিয়েছেন। আমাদের এখানে উনিও এটাও মনে করিয়েছেন যে আগামী 1 জুলাই যে ডক্টরস ডে, এবং ডক্টরস ডে উপলক্ষে সমস্ত ডাক্তারদের এবং যারা সিএ ডে
চার্টার অ্যাকাউন্টেন্ট যে উনাদের যে দিবস, সেই উপলক্ষেও উনি আমাদেরকে অবগত করেছেন। প্রতিটা বিষয় ভুলবার কোনো উপায় নেই। বারবার উনি এটাও বলেছেন যে মেদ কমাতে হবে এবং নিজের জন্য ফিট হতে হবে এবং রাজ্যের জন্য ফিট থাকতে হবে, দেশের জন্য ফিট থাকতে হবে। 10% আমাদের খাওয়ার, সেই খাওয়ার মধ্যে যেন 10% অয়েল আমরা কম খাই, সেই বিষয়টাও উনি বারবার আমাদের মনে করিয়ে দিলেন। বন্ধুগণ, আজকে এখানে যখন আমি আসলাম, আসার পরে যখন আমি এখানে বিভিন্ন যে প্রকল্পের বিষয়ে আমি জানলাম, আমি সত্যিই অবাক হয়ে গেলাম যে গঙ্গানগরে এতগুলো প্রকল্প আজকে উদ্বোধন হলো, এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। মানে আপনারা শুনে খুশি হবেন যে এখানে প্রায় এই ধলাই জেলায় আজকে 27টি প্রকল্পের উদ্বোধন হলো। শুধু তাই নয়, 5টি ভিত্তিপ্রস্তর সেটাই হলো এখানে। এবং তাতে করে সর্বমোট যে ব্যয়, সেই সর্বমোট ব্যয় হয়েছে 42 কোটি 46 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। বন্ধুগণ, আপনারা শুনে এটাও খুশি হবেন যে বিভিন্ন জায়গা সারা ত্রিপুরাতে আমি ঘুরি। এই 1 জানুয়ারি 2025-এর, বাকি আগের কথা ভুলে যান, 1 জানুয়ারি থেকে এই জুন মাস অবধি আমি 632 কোটি বিভিন্ন প্রকল্প ও শিলান্যাস করেছি বন্ধুগণ। এবং আজকের যেটা করলাম এখানে 42 কোটির উপরে, সেটা মিলে 674 কোটি টাকা এই 5 থেকে 6 মাসের মধ্যে তার উদ্বোধন এবং তার ভিত্তিপ্রস্তর করলাম। আমাদের উন্নয়ন সীমাহীন আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মানুষের জন্য কাজ করতে হবে, কাজে উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটা আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু আমরা দেখাতে পারছি। কারণ আমাদের ইঞ্জিন হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ডাবল ইঞ্জিনের সরকার বলে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং লাস্ট মাইল যারা বসবাস করেন আমাদের জনজাতি ভাই বোনেরা, তাদের জন্য, যাদেরকে কেউ চিন্তা করেন না, সেই সব ব্যক্তিদের জন্য আমাদের সরকার সবসময় আমরা চেষ্টা করছি যাতে সব মানুষের কাছে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা নিয়ে যেতে পারি। আমাদের সরকারের যে মেইন যে টার্গেট এরিয়া, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক এবং কমিউনিকেশন বিষয়ে হোক, মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন। আজকে এই ন্যাশনাল এয়ারওয়েজ, এই কমিউনিকেশন, রেলওয়েজ সমস্ত মিলে আজকে কমিউনিকেশনের কারণে আজকে ত্রিপুরা কিন্তু মানে শুধু ত্রিপুরাতে না, ত্রিপুরার বাইরেও আমরা যেতে কোনো অসুবিধা হয় না, সেই কাজটা আমরা করছি। এবং আমাদের আরেকটা যে বিষয়, যে আমাদের নিজস্ব যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, তার আগেও দেখেছি, মাঝখানে 5 বছরের যে রাজত্ব সেটাও আমরা দেখেছি। কিন্তু নিজস্বর যে বিষয় আমাদেরকে আমরা চিনতে পারিনি, আমাদের যে জিনিসপত্র তারও যে একটা মূল্য আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এবং আমাদের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা বিভিন্ন জায়গায় যে নিজস্ব যে সম্পদ, সেগুলো আমাদের TRLM এর মাধ্যমেই হোক, আমাদের যারা আমাদের বোনেরা আছেন, মেয়েরা আছেন, এখানে SHG গ্রুপের মাধ্যমে, যেখানে 4000 থেকে 4500 SHG গ্রুপ ছিল 2018-র আগে, সেখানে 56,000 SHG গ্রুপ হয়েছে। সেই কাজগুলো এখন করছে, মানুষ দেখতে পাচ্ছে। বারবার মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে ভোকাল ফর লোকাল, মানে নিজস্ব সম্পদ সম্পর্কে আমাদের কেন আমরা বিদেশ থেকে জিনিস আনবো? আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা বিদেশে চলে যাচ্ছে, আমাদের এখানে প্রোডাকশনের ক্ষমতা আছে। সেইভাবে আমরা SHG গ্রুপের মায়েদের এবং বোনেদের প্রায় 700 কোটি টাকার মতো আমরা রিভলভিং ফান্ড দিয়েছি। আগামী দিনে আরো মানে ব্যাংকের মাধ্যমে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, আগামী দিনেও করব। তাতে করে বিশেষ করে যারা জনজাতি বোনেরা আছেন তাদের অনেক উপকার হচ্ছে। আমি আজকে খুব এখানে বলতে চাই যে জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার ত্রিপুরায় কটা পেয়েছে। আমরা যে ঠিকভাবে চলছি, এই সরকার যে ঠিকভাবে চলছে, তার প্রকৃত একটা উদাহরণ হচ্ছে জাতীয় পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েত হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় জায়গা। সেই পঞ্চায়েতি রাজের ন্যাশনাল প্রাইজ আমরা 60টি জাতীয় পুরস্কার বন্ধুগণ আমরা পেয়েছি। বন্ধুগণ, গোমতী জেলার কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধলাইয়ের গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 প্রদান করেছে
যে কারণে আমাদের এই কারণেই আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমরাও সম্মানিত করলাম। বন্ধুগণ, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা প্রাইড ফিল করি যখন এই ধরনের ঘটনা বা এই ধরনের আমাদের কাছে রিপোর্ট আসে। বন্ধুগণ, যখন আমরা আমাদের যে আমার সরকার করে একটা পোর্টাল, আজ থেকে 2 বছর হলো আমি সেটার পোর্টালের উদ্বোধন করেছিলাম, এবং দিল্লিতে যখন আমি মুখ্যমন্ত্রীর যে সম্মেলন সেখানে আমি যাই, আমার সরকারের যে প্রতি বৃহস্পতিবার, কয়েক জায়গার মধ্যে হয়তো বা বারটা আরেক জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু প্রতি সপ্তাহে একবার করে যেতে হবে প্রতিটা ভিলেজে, ওয়ার্কিং ভিলেজ, আমাদের যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েতের সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে সপ্তাহে একবার করে বেরোতে হবে। বেরিয়ে কোন কোন জায়গায় কি কি সমস্যা সেগুলো পোর্টালের মধ্যে দেওয়া, এবং সেই পোর্টালের মধ্যে দেওয়ার সাথে সাথে নির্দিষ্ট সময়ে সেটার বন্দোবস্ত করা। কোনো সমস্যা থাকলে যদি না হয় তাহলে দ্বিতীয় লাইনে আসতে হবে, এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলের যদি না হয় তাহলে ডিএম লেভেলে আসবে। ডিএম লেভেলে না আসলে সেটা মুখ্যমন্ত্রী এবং সেক্রেটারি লেভেলে আসবে, চিফ সেক্রেটারি। সেই কাজগুলো আমরা সময়ের সাথে আমার পোর্টালের মাধ্যমে, যে অনেক মানুষ বুঝতে পারে না কোথায় যাবে, কোন সরকারের কাছে যাবে, কিন্তু এই আমার সরকার যখন আমি মুখ্যমন্ত্রী কনক্লেভে এই বিষয়ে দীর্ঘায় আমার সেখানে প্রেজেন্টেশন দিতে হয়েছিল, সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সাংঘাতিকভাবে আমাদের অভিনন্দন করেছেন যে এই ধরনের পোর্টাল করার জন্য। বন্ধুগণ, আমার বলতে খুব খুশি হচ্ছে, আমাদের এখানে এখন স্বাস্থ্য ব্যবস্থা এত অভূতপূর্ব হয়েছে ত্রিপুরাতে। এখানে কোনোদিন ভাবেনি কেউ যে কিডনি ট্রান্সপ্লান্ট এই ত্রিপুরাতে হবে। সাফল্যের সাথে 2টো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এই কয়েকদিনের মধ্যে আরো পাইপলাইনে আছে। কোথায় কোথায় মানুষ আগে বাইরে যেত এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য, কিডনির সমস্যা নেই। ত্রিপুরাতে এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। মানুষ প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা লাগে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে। সম্পূর্ণ ত্রিপুরার গভর্নমেন্টের আনুকূল্যে তাদেরকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করাচ্ছি, 1 পয়সাও তাদের দিতে হয় না। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আগে কথায় কথায় আমাদের সময় মাত্র 12টা থেকে 13টা এমবিবিএস এর ডাক্তারদের জন্য আসন সারা ভারতবর্ষের মধ্যে থাকতো, আমাদের তো ছিলই না। সেই জায়গায় আজকে ত্রিপুরাতে 400 আজকে এমবিবিএস পড়ার সুযোগ রয়েছে। বন্ধুগণ, আমাদের ছেলে মেয়েরা এখন ত্রিপুরাতেই পড়তে পারছে। বিডিএস পড়ার গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করেছি, সেখানে আগে একটা ডেন্টালের সিট থাকতো, সেখানে এখন 63টা সিট হয়েছে। আগে 50টা ছিল, সেটা বেড়ে এখন 63 হয়েছে। আমাদের এখানের মধ্যে বিএসসি নার্সিং, সেটাও আগে বাইরে বিএসসি নার্সিং এ বাইরে যেতে হতো, আমাদের এখানে সেই ব্যবস্থা আমরা করেছি। বিএসসি নার্সিংও প্রায় 50টার মতো সিট আছে। বন্ধুগণ, রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট আছে আমাদের এখানে সরকারি বেসরকারি নার্সিং প্যারামেডিক্যাল কোর্স পড়ার সুযোগ রয়েছে। এখন মানুষ বাইরের থেকে আসতে চাইছে, কারণ এখানে যেহেতু ল অ্যান্ড অর্ডারের কথা বারবারই বিরোধীরা, কোনো ইস্যু নেই, এখন বারবার বলে এখানে ল অ্যান্ড অর্ডার নেই, ল অ্যান্ড অর্ডার নেই। এবং আমি কালকেও তার উত্তর আমি বলেছিলাম যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে এখন 3rd পজিশন আছে। বন্ধুগণ, যে কারণে মানুষ এখন নিবেশ করতে আসছে বাইরের থেকে, প্রচুর পরিমাণ এখন আমাদের ত্রিপুরাতে আসছে, বেসরকারি বহু লোক আসছে। এতে করে আমাদের এখানে চিকিৎসা সংক্রান্ত যে ব্যয় হতো, বাড়ি ঘাটি এগুলো বিক্রি করে বন্ধক সোনাদানা বন্ধক রেখে আগে বাইরে যেত, তারও কিন্তু অনেকটা কমে এসছে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি নিজেও যাই, প্রায়শ যাই, যখন দেখি আমাদের যে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি, আমরা দেখলাম সেখানে অনেক সময় পেশেন্ট বিশেষ করে তারা ফ্লোরের মধ্যে শুয়ে থাকে। আমি বললাম এটা কি করে হবে? তখন আসুন যে ফ্লোর যে বেডের সংখ্যা সেটা ছিল মাত্র 727টি, সেই জায়গায় এখন ডাবল অর্থাৎ 1413টা আসন সংখ্যা আমাদের বেড সেখানে করা হয়েছে এবং আগামী দিন আরো 100টা করার চিন্তা ভাবনা আছে এবং সেইভাবে প্রক্রিয়াও চলছে। বন্ধুগণ, আমাদের এখানে সুপার স্পেশালিটি ব্লক, এখন সবাই চায় যে এমন হসপিটালে এমন ভাবে যাব যেখানে কর্পোরেটেড স্টাইলে সেখানে সুযোগ সুবিধা থাকতে হবে। আপনি জানি না আপনারা এখানে সবাই গেছেন কিনা, 250 কোটি টাকা ব্যয়ে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। সেখানে 9টা সুপার স্পেশালিটি অলরেডি শুরু হয়ে গেছে সেখানে। বন্ধুগণ, এখন সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু বিরোধীদের অনেকে কিন্তু তাদের চোখে কিন্তু সেটা দেখতে পান না এবং বারবার এগুলো নিয়ে আমাদের বিধানসভাতেও বলেন
কিন্তু আলটিমেটলি যখন জবাব আমরা দিতে পারি, কারণ ওদের কাছে ডাটা নেই, ডাটা ছাড়াই ওনারা এইসব কথাবার্তা বলেন। কার্ডিওলজি হোক, নেফ্রোলজি হোক, আমাদের প্লাস্টিক সার্জারি হোক, নিউরো সার্জারি হোক, কার্ডিওথোরাসিক এন্ড ভাস্কুলার সার্জারি হোক, সব স্পেশালিস্ট। এখন ত্রিপুরার ছেলে মেয়েরা আমাদের বাইরে আগে থাকতো, তাদেরকে সম্মান দেওয়া হতো না, তারা এখন ত্রিপুরাতে এসে আমরা তাদের ত্রিপুরা হেলথ সার্ভিসের যে তাদের যে রুলস আছে সেটাকে আমরা পাল্টিয়ে তাদেরকে সম্মান দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এবং মানুষ কিন্তু সেভাবে আসছে। বন্ধুগণ, আপনারা জানেন যে ট্রমা কেয়ার সেন্টার খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে। মানে সব আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ট্রমা কেয়ার সেন্টার থাকতে হবে। কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন যেসব অ্যাট্রোসিটিসের কারণে যে মানুষের যে ইমিডিয়েট যে সমস্যা হয়, সেই জায়গাগুলো বাঁচানোর জন্য আমরা অলরেডি আমরা গুমতিতে, সাউথে এবং আগরতলা তো আগেই ছিল, ধলাইও আমরা সাথে করেছি এবং আগামী দিন খুব অতি সত্বর আমরা নর্থেও আমরা এই ট্রমা সেন্টার করব। আমাদের এই আমবাসার মধ্যে আমরা অলরেডি কার্ডিয়াক কেয়ার সেন্টার পর্যন্ত আমি নিজে এসে এখানে ওপেন করে গিয়েছিলাম। তাতে করে ইমিডিয়েটলি কারোর যদি কার্ডিয়াক প্রবলেম হয় তাকে কিন্তু বাঁচানো যাবে এবং এই যে গোল্ডেন আওয়ারে তার আগরতলা যেতে যেতে কিন্তু তার সমস্যা হয়ে যায়, সেই ব্যবস্থা আমরা করছি। সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আমরা চেষ্টা করছি যাতে আরো বেশি স্ট্রেংথেনিং হয়, মানুষ যাতে কথায় কথায় রেফার নিয়ে যাতে আগরতলাতে না যেতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। বন্ধুগণ, শুধু তাই নয়, যারা সাব ডিভিশনাল হসপিটালগুলো আছে, মানে সিএসসি গুলো আছে, সেইগুলো আমরা মানে আরো বেশি করে যাতে মানুষ ডাক্তার দিতে পারি, যারা প্যারামেডিক্স আছে তাদেরকে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা করছি। এবং একটা বিরাট চেঞ্জ এসছে আমাদের এই সরকার আসার পরে। আমরা সবাই জানি নেশামুক্ত ত্রিপুরা, আমরা বারবার বলছি যে কোনো অবস্থায় আমরা কিন্তু আপোষ করব না নেশা নিয়ে। যারা এখন আমি বলছি যারা নেশার সাথে যুক্ত হচ্ছে তাদেরকে কিন্তু আগামী দিন ওই জেলের পেছনে তাদের যেতে হবে, এতটুকু আমি বলছি। কাউকে ছাড়া যাবে না এবং এটা আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের হোম মিনিস্টার বারবার বলছেন যে জিরো টলারেন্স। কিন্তু সেটা তো একটা দিক, পুলিশ তো করবে, বিভিন্ন এজেন্সি করবে, কিন্তু আমাদের যারা এখানে জনসাধারণ আছেন, বিশেষ করে জনজাতিদের দিকে আমি একটা বলবো যে আপনারা একটু খেয়াল রাখবেন, কারা আমাদের যারা যুবক, ইভেন যুবতীদের মধ্যেও একটা ড্রাগস নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। তার অ্যাটিটিউড কিরকম, সে স্কুলে যায় কিনা, সে কলেজে যায় কিনা। আমরা ব্যবস্থা করছি, রেড রিবন ক্লাব আমরা বানিয়েছি বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, তারা করছে। গার্জিয়ানরা আমি যেখানে এখানে আছেন তাদেরকেও বলবো আপনাদের ছেলে মেয়েদের উপর নজর রাখুন। কারণ একটা ফ্যামিলি যখন ড্রাগ এডিক্টেড হয় তার কি সর্বনাশ হয়, তার নিজের তো হয়ই, কিন্তু ওই ফ্যামিলির কি অবস্থা হয়, দুর্বিষহ অবস্থা হয়, তার থেকে যদি বাঁচতে হয় আমাদের এদিকে নজর রাখতে হবে। বন্ধুগণ, আর যারা ইন্ট্রাভেনাস ইনজেকশন নেয়, বারবার বলবো এই আমাদের ত্রিপুরাতে কিন্তু এখন খুব বাজে একটা স্থানে আমাদের আছে। ভালো জায়গার স্থানে আমরা অন্যান্য বিষয় আছি, কিন্তু এই দিকে কেন আমরা যাব? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে এইচআইভি ইনফেকশন দেখা যাচ্ছে বেশি হচ্ছে। এইচআইভি কে যদি হয় আর সেটা কিন্তু সে থেকে বাঁচানো যায় না, তার থেকে নিরাময় করা যায় না। এবং এইচআইভি প্রথমেই যদি প্রাথমিকভাবে তার চিকিৎসা করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে এইডস হয় না। আমরা জানি যে প্রথমে আঘাত করে আমাদের ব্লাড সেলের মধ্যে এই যে এইচআইভি ভাইরাস, সেটা প্রথমেই আমাদের যে ইমিউনিটিকে শক্ত রাখার জন্য যে হোয়াইট ব্লাড কর্পাসেল আছে তাকে আঘাত করে। যখন আমাদের শরীরের সেই ইমিউনিটি কম হয়ে যায় তখনই যে ডিজিজ হয় তার নাম এইডস। তো সেই এইডস যখন হয়, এইডস তো মানুষ মরে না, যখন অন্যান্য রোগ, অন্যান্য ইনফেকশন আমাদের মধ্যে, সেটা টিউবারকুলোসিস হতে পারে, অন্যান্য ডিপথেরিয়া হতে পারে, অন্যান্য যে কোনো রোগ, কারণ তার কাছে সেই শরীর থেকে তাকে মোকাবেলা করার মতো তার কাছে সেই সেল নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এইডস হলে বা যদি যে নেশা যারা করছে এইচআইভি, তারা যদি রেট্রোভিয়াল যদি নেয়, অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি নেয়, তাহলে তার যে ভাইরাল লোড শরীরের মধ্যে কম থাকবে। অনেকে আছে ভাইরাল লোড নিয়ে, মহিলারা বিশেষ করে যদি এইচআইভিতে আক্রান্ত হয়, ডেলিভারির পরে দেখা যায় বাচ্চাদের মধ্যে সেটা চলে যায়। তো এই ভাইরাল লোড যদি কম থাকে তাহলে সেটা যাওয়ার প্রবণতা কম থাকে। এই বিষয়গুলো আপনারা সবাইকে বলবেন, যারা ওএসটি নিতে পারে, যারা ড্রাগস নেয়
তাদেরকে ওএসটি অ্যাভেলেবল আছে সমস্ত হসপিটালে, যে অপোয়েড সাবস্টিটিউট থেরাপি, এই ওষুধ এই ট্যাবলেটগুলো যদি খায় তাহলে যে ফিলিংসটা নেশা করতে গিয়ে হয়, একটা মানসিক বা একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে একটা অবসাদ আসে সেটা ওইটাতে হয়, কিন্তু তাতে তার নেশা করার যে সমস্যা হয় তা মানে সেই অবস্থাগুলো তার আসবে না। বন্ধুগণ, আমরা এই কারণেই আমরা এইবার পিএম ডিভাইন থেকে আমরা বিশ্রামগঞ্জে প্রায় নেশামুক্তি কেন্দ্রের জন্য আমরা 121 কোটি টাকা আমরা পেয়েছি। তার ভূমি পূজন আমি করে এসেছি। বন্ধুগণ, মাদার চাইল্ডের জন্য আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা 200 বেডের জন্য 192 কোটি টাকা পেয়েছি। ডেন্টাল কলেজকে আরো যাতে এক্সপানশন করা যায় তার জন্য প্রায় 202 কোটি টাকা আমরা পেয়েছি। আমরা নেশামুক্তি আমরা বাজেটের মধ্যে গত বাজেটে আমরা সেটা পেশ করেছিলাম এবং সেইভাবে আমরা কাজ করছি। প্রায় প্রতিটা জেলাতে 8টা জেলাতে আমরা একটা করে নেশামুক্ত কেন্দ্র করব, যাতে ওইখানে গিয়ে যারা মানে অলরেডি নেশাগ্রস্ত হয়ে পড়েছেন ভিকটিম যারা, তাদের সুব্যবস্থার জন্য আমরা চেষ্টা করছি এবং এই 20 কোটি টাকা খরচ করে প্রতিটা 8টি জেলাতে আমরা করব। বন্ধুগণ, কিছুদিন এইবারের বাজেটে আমরা কি করলাম, যে চোখের অপারেশনের জন্য আমাদের বাইরে যেতে হতো, এর জন্য আমি যখন এই আহ্বান রাখলাম আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টারের কাছে, তিনি এক বাক্যে রাজি হয়ে গেলেন এবং আমরা আইএলএস এ যাওয়ার আগরতলার বাঁদিকে একটা জায়গা চিহ্নিত করেছি। সেখানে 100 বেডের আমরা টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে যাচ্ছি। সব ধরনের চিকিৎসা সেখানে যাতে হয়, বাইরে চোখের জন্য যেতে না যেতে হয়। বন্ধুগণ, আমরা আরো 3টে নতুন, আমাদের প্রায় 22টা ছিল, আরো 3টে আমরা ডিগ্রি কলেজ আমরা এখানে খুলছি। এর মধ্যে আপনাদের এই আমবাসাতে একটা হবে, একটা উদয়পুরে হবে এবং আগরতলাতে হবে। প্রতিটি মহকুমায়, যাতে প্রতিটি মহকুমার মধ্যে আমরা দেখেছি আমাদের ছেলে মেয়েরা স্কুল থেকে বেরিয়ে সবাই চলে যায় মাস্টারের বাড়ি যাচ্ছে। কোথায় যাচ্ছেন? মাস্টারের বাড়ি। গার্জিয়ানও যাচ্ছে, স্টুডেন্টও যাচ্ছে। আমরা ঠিক করেছি যে অ্যাটলিস্ট আমরা শুরু করি যে বিজ্ঞান এবং ইংলিশের যে মানে স্পেশাল যে ক্লিনিক, যে কোচিং সেন্টার, সেইগুলো আমরা খোলার আমরা বাজেটের মধ্যে এবার রেখেছি। বন্ধুগণ, যাতে তারা মানে পেশেন্ট এই যে যারা টিউটর আছে, প্রাইভেট টিউটর, তাদের কাছে না ধরতে হয়। আমরা ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার এবারের বাজেট আমরা রেখেছি 3টা জায়গায় আমরা করেছি, সেটাও আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে, এবং প্রতিটা মহকুমা কভার করবে এই যে 3টা জায়গায়, যাতে করে বাইরে আপনারা দেখেছেন গতবার আমাদের যখন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার জন্য যখন গুয়াহাটি যাচ্ছিল একজন ব্যক্তি মারাও গেছেন রাস্তায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে। আমরা চাই যে আমাদের এখানে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম সেন্টার হোক। আমরা সেইভাবে কিন্তু এবারের বাজেটে আমরা যখন আমাদের ইয়ের সাথে কথা বললাম ফিনান্স মিনিস্টারের সাথে, সেই কাজটা কিন্তু আমরা করছি। আমরা 2024-25 প্রকল্পে সুপার 30 প্রকল্প আপনারা জানেন, সুপার 30 প্রকল্প এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা করেছি। তাতে করে এই বছরে মানে 2024 বছরে আমাদের আইটিআইতে একজন আমাদের ছেলে সেখানে চান্স পেয়েছে, 3জন এনআইটিতে পেয়েছে, 3জন এমবিবিএস এ পেয়েছে। বন্ধুগণ, আমাদের এইভাবে একটার পর একটা আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে যারা 9th স্ট্যান্ডার্ডে পড়ে, আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি আজকেও বলেছেন এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, আর আমরা সেটা করে যাচ্ছি। 9ম শ্রেণীতে যারা পড়ে আমরা সবাইকে মেয়েদের আমরা বাইসাইকেল দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 1,22,500-র উপরে আমরা বাইসাইকেল আমরা মেয়েদের আমরা দিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে স্কুটি, বিনামূল্যে স্কুটি আমরা প্রায় 100 প্লাস আর 40, অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যারা 12 ক্লাস পাস করেছে বা সিবিএসসির যারা আমাদের বিদ্যাজ্যোতি স্কুল থেকে পাস করেছে তাদেরকে আমরা 140টি বিনামূল্যে স্কুটি দিয়েছি। তাতে করে তাদের মধ্যে যাতে ইন্সপাইরেশন হয়, পড়ার যে চিন্তা সেটা যেন সামনের দিকে এগিয়ে যায়, সেই কাজটা আমরা করছি। বন্ধুগণ, জনজাতি হোস্টেল আমরা আগরতলা মহিলা কলেজ একটা করেছি, আমরা ফটিকরায় আম্বেদকর কলেজে আমরা করেছি, গন্ডাছড়া সরকারি কলেজে আমরা করেছি। 21টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে শুধু জনজাতি এলাকার মধ্যে ভারতীয় যে সংস্কৃতি, তার পরম্পরা, সেটাকে সামনে রেখে আমাদের 21টা একলব্য কলেজ রেসিডেন্সিয়াল স্কুল আমরা এখানে করছি।
6টি অলরেডি চালু হয়ে গেছে, বাকিগুলো আমরা যে 13টা আছে সেটাও আগামী অর্থ বছরে সেটাও কমপ্লিট হবে। আপনারা শুনে নিশ্চয়ই এগুলো বোঝা দরকার এবং চিন্তা করা দরকার। আগে জনজাতিদের কাউকে সম্মান দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আসার পর বিশেষ করে ত্রিপুরাতে কিভাবে সম্মান দিয়েছেন, পরপর 2019 থেকে 7 জনকে পদ্মশ্রী উপাধি মাননীয় প্রধানমন্ত্রীজি এই জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তিদের তারকে দিয়েছেন। ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের এক সুসন্তান, উনাকে আজকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো এক জায়গায় ওনাকে গভর্নর করেছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র সেটা দিতে পারে। বন্ধুগণ, আমরা ব্রুরিয়াং শরণার্থীদের কথা যদি আমি বলি, কত রকমের কথা, কত আমাদের ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা এখানে করেছেন। সেই বিষয়ে একটু আগে আপনাদের এমডিসির সাথে আমার কথা হচ্ছিল যে কিভাবে কাজ হচ্ছে এখানে। আমরা এই জনজাতি সম্প্রদায়ের যে সবসময় একটা কথা ছিল যে বহু জায়গা গ্রাম যে পাহাড় সেগুলোর নাম পরিবর্তন করতে হবে। বড়মুড়া পাহাড়ের আমরা এতদিন ধরে 35 বছর 5 বছর তারও আগে কংগ্রেসের সরকার আমরা দেখেছি। আমাদের সরকার আসার পর বড়মুড়া পাহাড়ের নাম আমরা কি দিয়েছি? হাতাই কোতর। আমরা কি নাম দিয়েছি? হাতাই কোতর। বড়মুড়ার গন্ডাছড়ার কি নাম দিয়েছি? গন্ডা তৈসা। 18 মুড়ার কি নাম দিয়েছি? হাচুক বেরেন। তো এই যে নাম দেওয়ার এবং আরো আগামী দিনে আমরা চাইছি যে ত্রিপুরা যে জাতি জনজাতির মধ্যে যে একটা মিশ্র যে আমাদের এখানে সংস্কৃতি সেটা বজায় থাকবে। আগামী দিন আমরা একসাথে চলবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা অবশ্যই আমরা করব। 4ই সেপ্টেম্বর 2024 আমি নিজেও দিল্লিতে আমরা গিয়েছিলাম। এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ত্রিপুরা সরকার এবং ওনাদের সাথে। তাতে করে 24শে সেপ্টেম্বর 2024 সব এটিটিএফ এবং এনএলএফটি তারা আমার কাছে এসে তার অস্ত্র সমর্পণ করেছে। যেটা আমি আগে একটু বললাম, এই অস্ত্র সমর্পণের মাধ্যমে এবং তাদেরকে যা যা বেনিফিট দেওয়ার সেই বেনিফিট অলরেডি দেওয়ার সুবিধা হয়ে গেছে। এবং আমি বলবো যা পাওয়ার নিশ্চয়ই তারা পাবে, তার মধ্যে এদিক সেদিক হবে না। কারণ আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেন সেটাই করেন এবং আমরাও যেটা বলি সেটাই করি এবং সেই কাজটা আমরা করব। তাদের মানে যা যা তাদের প্রাপ্য সেগুলো আমরা দেব। আমরা এটাও দেখেছি যে 2 অক্টোবর 2024 এখানে টিঙ্কুবাবু আছেন মাননীয় মন্ত্রী, উনাকে এই ভাতটা আমরা দিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় যে মাননীয় প্রধানমন্ত্রী জনজাতির যে সার্বিক উন্নয়নের জন্য ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্প, সেটাও অলরেডি 2 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী সেটা ওপেন করেছে। আমরা বিভিন্ন জায়গায় সেই কাজটা করেছি। কিন্তু এর অর্থ কি? সেটাও কিন্তু জনজাতিদের জন্য যে বিভিন্ন আবাস, সেখানে ইলেকট্রিসিটি প্রপারলি যাচ্ছে কিনা তার ব্যবস্থা, মোবাইল মেডিকেল ইউনিট এবং হোমস্টে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আজকে এখানে আপনারা দেখেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেশিরভাগই গঙ্গানগরে যা বলল প্রচুর আজকে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়েছে। পানীয় জলের ব্যবস্থা, নল সে জল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, এবং বিভিন্ন হোস্টেল, টেলিযোগাযোগ এবং মাল্টিপারপাস মার্কেট সেন্টার। এই যে ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান মাননীয় প্রধানমন্ত্রী 2 অক্টোবরে যেটা শুরু করেছিল সেই কাজটা এখন আমরা চলছে। আমাদের অ্যাসপিরেশনাল ব্লক আমরা এখানে যেখানে আছি, একটু আগে মাননীয় মন্ত্রী এবং আমাদের মাননীয় এমডিসির সাথে কথা হচ্ছিল যে যতগুলো আমরা এই 12টা অ্যাসপিরেশনাল ব্লক এবং ডিস্ট্রিক্ট আজকে ধলাই ডিস্ট্রিক্টকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে আমরা আখ্যায়িত করেছি। এতে করে যে বাজেট আমরা অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য রেখেছি তার থেকে 10 থেকে তারও অধিক পার্সেন্টেজ অধিক দেওয়া হবে এইসব যারা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টগুলোতে আছে, এবং তাদের শিক্ষা যোগাযোগ এবং জীবনযাত্রা যাতে মান উন্নয়ন হয় সেইভাবে আমরা জোর দিয়েছি। বন্ধুগণ, আমরা 15ই নভেম্বর 2023 মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন প্রকল্প আমি চালু করেছি। 2024-25 অর্থবর্ষে টিটিএডিসিকে আপনারা অনেকে আগে আমরা শুনতাম এডিসিকে টাকা দেওয়া হয় না। সেখানে আমাকে যখন আমাদের বিধানসভার মধ্যে আমাকে প্রশ্ন করা হয়েছে আমি তার উত্তর দিয়েছি। কিন্তু আজকে আপনাদের সামনে আমি বলতে আমি দ্বিধাবোধ করছি না যে ডিসিকে যে আমাদের যে বাজেটের ছাড়াও অতিরিক্ত 169 কোটি অর্থাৎ 82 লাখ অর্থাৎ প্রায় 170 কোটি টাকা এক্সট্রা দেওয়া হয়েছে এডিসির উন্নয়নের জন্য। বন্ধুগণ, 2025 অর্থবর্ষে এডিসিকে
860 কোটি টাকা এবং 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আজকে যদি বিভিন্ন যে আমাদের সাব প্ল্যান আছে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এডিসির জন্য প্রায় 6,000 থেকে 7,000 কোটি টাকা আমরা এডিসির উন্নয়নের জন্য আমরা রেখেছি বন্ধুগণ। আমরা এইবারের বাজেটে আমরা জানি যে ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের বিভিন্ন যেসব বাদ্যযন্ত্র আছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং তারা যাতে হারিয়ে নেওয়া যায়, এক্সটিংক্ট না হয়, তার জন্য আমরা এবার বাজেটে আমরা তাদের জন্য একটা কর্মশালা রেখেছি এবং অলরেডি বাজেটে ইনিশিয়ালি 3 কোটি টাকা তার বরাদ্দ আমরা রেখেছি। আমরা নিউ হোস্টেল আরও যাতে 50 বেডের আরও 7টা নিউ হোস্টেল জনজাতি এলাকায় হবে। আমরা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের সরকার আসার পর আমি যখন সেখানে প্রথম মুখ্যমন্ত্রী হই তখন এবং আমার আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন 700 থেকে 1000 করেছিলেন, বামফ্রন্টের সময়ে মাত্র 700 টাকা দিত এবং তারপরে 1000 হলো। আমি এসে সেটাকে 2000 আমি এবং আমার মন্ত্রিমণ্ডলী মিলে আজকে সামাজিক ভাতা 2000 টাকা করে আমরা দিচ্ছি সবাইকে। প্রায় 4 লক্ষের উপরে ভাতা প্রায় পাচ্ছে এখানে সারা ত্রিপুরাতে। ডিএ নিয়ে কর্মচারীরা প্রায় কথা বলে দিতে হবে। আমরা দেখতাম প্রশাসন সকাল সন্ধ্যা সবসময় দেখতাম কর্মচারীরা বেরিয়ে। এখানে 3% আমি যখন মুখ্যমন্ত্রী হলাম 3% ডিএ ছিল, সেই জায়গায় 29 মাসে আমি 29% অর্থাৎ আমি 29% আমি ডিএ দিয়েছি এবং কোনো রকম আন্দোলন ছাড়াই। এবং পরবর্তী সময়ে আমি ডিএ দিয়েছি 35%। এখন ডিএ আমরা সরকারি কর্মচারীদের দিচ্ছি। আগামী দিনেও ইচ্ছা আছে যাতে কেন্দ্রের যে ডিএ আছে তার সাথে আরও যাতে কম করা যায় ডিফারেন্সটা, সেই চিন্তাভাবনা আমাদের আছে। আমাদের এখানে মহিলারা সবচেয়ে প্রায়োরিটি এবং তাদের সুরক্ষা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। এর জন্য টোল ফ্রি যদি আপাতকালীন কোনো সমস্যা কারোর হয় 181 যে নাম্বার সেখানে ডায়াল করলে এবং যেটা 24/7 খোলা থাকে, যে কোনো তাৎক্ষণিক ইমিডিয়েটলি তার রেসপন্স এবং রেসপন্স প্রপারলি হচ্ছে কিনা তারও মনিটরিং করি যে কতক্ষণের মধ্যে রেসপন্স, সেগুলো নিয়ে আমাদের রিভিউ আছে। এবং ওয়ান স্টপ সেন্টার যাকে বাংলাতে আমরা নাম দিয়েছি সখী সদন, সেই জায়গায়ও আমরা আমাদের মা বোনেদের যাতে অসুবিধা না হয় একই ছাদের নিচে এই ওয়ান স্টপ সেন্টার সব তাদের যে সমস্যা যে ওই ডিপার্টমেন্টে যাও আমি জানি না ওই ডিপার্টমেন্টে যাও সেটা যেন না হয়, ওয়ান সেন্টারে প্রতিটা জেলায় আমরা করেছি। আমরা ওয়ার্কিং উইমেন হোস্টেল অলরেডি 50 আসনে আগরতলায় চালু আছে, আরও 10টি আরও ওয়ার্কিং উইমেন হোস্টেল আমরা চালু করতে যাচ্ছি, যার জন্য প্রায় 114 কোটি টাকা আমরা রেখেছি। আমি অত্যন্ত খুশি যে আজকে ধলাইয়ে এই উইমেন হোস্টেল চালু হচ্ছে, এখানে আমরা ইনোগ্রেশন করেছি। 33% রিজার্ভেশন মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদের জন্য করেছে অ্যাসেম্বলি সিটে এবং পার্লামেন্টে। এবং আমাদের এখানে আমরা দেখেছি 33% রিজার্ভেশন চাকরির বেলায়ও আমরা করেছি মহিলাদের জন্য। টিএসআরে আমরা প্রায় আমাদের যে তখন 15% ছিল, পরবর্তী সময়ে 33%। বহু মহিলা আজকে টিএসআর এর মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের যে মহিলারা যাতে সুরক্ষিত থাকে, তারা যেন প্রপারলি গিয়ে যে কোনো থানাতে গিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে, তার জন্য আজকে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 9টা ডিস্ট্রিক্টে আমরা সম্পূর্ণ মহিলার দ্বারা পরিচালিত 9টা মহিলা থানা করেছি। এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো যেহেতু বড় ওয়েস্ট ডিস্ট্রিক্ট, বাকি সব ডিস্ট্রিক্টে আমরা সেই মহিলা থানা করেছি। গতকালে আমি সাইবার ক্রাইম যে পুলিশ স্টেশন সেটার ইনোগ্রেশন করেছেন। বন্ধুগণ, আমাদের কাছে একটা বিরাট এখন সমস্যা সাইবার ক্রাইম। বহু জায়গা থেকে আপনার মোবাইল ওপেন আছে, সারা পৃথিবীর কাছে কিন্তু আপনি ওপেন। এবং এই প্রযুক্তির যুগে আমাদের বিজ্ঞান যত অগ্রগতি হচ্ছে, ক্রাইমও কিন্তু তত বাড়ছে। কখন যে কার টাকা উধাও হয়ে যাবে, কখন যে মহিলাদের বিশেষ করে ফটো সুপার ইম্পোজ করে পাঠাবে যে আমি এই ফটো আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাব, আমাকে এত টাকা দিতে হবে। এই যে সাইবার ক্রাইম এবং এই হ্যাকিং করার যে বিষয়, তার জন্য অনেক দিন ধরে ত্রিপুরাতে একটা সমস্যা ছিল। তার জন্য সারা ভারতবর্ষের মধ্যে আমরা এখন সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই যে সাইবার ক্রাইম তৈরি হওয়ার সুবাদে সমস্ত সারা ভারতবর্ষের সাথে আমাদের এখন যোগাযোগ আমাদের থাকবে এবং সেটা কিন্তু আমরা নিরসন করতে পারবো। আমি কালকেও বলেছি যে যারা ক্রাইম করে তারা অন্ধকার এলাকার যোগ। আমরা জানি অন্ধকারই সব পাপের কাজ হয় এবং সেই কারণেই যারা ফিজিক্যালি কিন্তু পুলিশ এখন কাজ করেছে।
আমি পুলিশিং ব্যবস্থা আমি বলবো এখন কিন্তু এমন অবস্থা হয়েছে যে পুলিশিং ব্যবস্থা সাইবারের মানে সিস্টেমে এখন যুদ্ধ করতে হবে, এবং সেই জন্য আমি সেখানে ওনাদেরকে বলেছি তার জন্য যা যা ট্রেনিং লাগবে সেই ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি। এবং চট করে কোনো মোবাইলে যখন কোনো নির্দেশ আসবে বা যদি কম্পিউটার আসে তার উত্তর না দেওয়া যতক্ষণ ধরে কনফার্মেশন না আসে, তো বিষয়গুলোর জন্য অ্যাওয়ারনেস করার জন্য সেই বিষয়গুলো আমরা চলেছি। বন্ধুগণ, আমাদের রাজ্য প্রপারলি ঠিকভাবে যে চলছে সেটার একটা উদাহরণ আমি দিচ্ছি। আমরা কিন্তু ট্যাক্স দেই না, অনেকে মনে করে আমি রোজগার করবো ট্যাক্স কেন দেব, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরাতে প্রায় 236% আজকে ট্যাক্স ত্রিপুরাতে বেড়েছে। জিএসডিপির কথা যদি বলি, আমরা আসামে আজকে জিএসডিপি স্টেট যে জিডিপি আসামের পরে আমরা দ্বিতীয় স্থানে আছি। বন্ধুগণ, আমরা ছোট একটা রাজ্য, সমস্ত ভারতবর্ষের মধ্যে 3 নম্বর ছোট রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা জিএসডিপিতে আমরা সেকেন্ড পজিশনে আছি। বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা সিকিমের পরে পার ক্যাপিটা ইনকাম আজকে ত্রিপুরা রাজ্য আছে এখানে। আজকে যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের কথা বলি, এসডিজিএস, ত্রিপুরা টপ পারফরমেন্স ছিল। ত্রিপুরা এখন কোথায় গেছে? ফ্রন্ট রানার স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছে এই এসডিজির যে তাদের যে নিয়মাবলী সেই অনুযায়ী। আমরা বাজেটে গত বছর 2024-25 অর্থ বছরে আমরা মাত্র 27,000 কোটি টাকা বাজেট রেখেছিলাম, আর এইবার আমরা বাজেটে কত রাখলাম? 32,000 কোটি টাকা। এক লাফে এত টাকা, যত বাজেট বাড়বে তত মানুষের জন্য আমরা কাজ করতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং উনার যে সরকার, উনারা দেখেছেন যে ত্রিপুরাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে যেভাবে কাজ হয়, উনাদেরকে যদি আমরা টাকা আরো বেশি দেই প্রপারলি তার ইউটিলাইজেশন হবে। তাই এক ছালাং লাগিয়ে আমাদের প্রায় 4,000 কোটি টাকা এক্সট্রা আমরা পেয়েছি। বন্ধুগণ, আমরা এনসিআরবির যে রিপোর্ট, সেই এনসিআরবির রিপোর্টে আমরা অলরেডি আমি বলেছি সেখানে আমাদের ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় আছে। এবং 2023-এর তুলনায় যদি আজকে 2024-এর কথা বলি, সেখানে 19.4% আমাদের এখানে মানে ক্রাইম সেটা হ্রাস পেয়েছে 2024-এর তুলনায়। 2025-এর যদি কথা বলি, এই কয়েকদিনের মধ্যে আরো 10% আমাদের এই ল অ্যান্ড অর্ডারের যে সমস্যা সেটা অনেকটা কমে এসছে। আমাদের এখানে ড্রাগস নিয়ে অনেকে কথা বলেন, আমাদের এখন পর্যন্ত যে 2023-এর যে বাজেয়াপ্ত হয়েছে মানে 2023 থেকে 24-এ, সেখানেও প্রায় 106% বাজেয়াপ্ত আমাদের পুলিশ এবং বিভিন্ন এজেন্সি সেটা করতে পেরেছে। এবং ধ্বংসের যে সেটাকে ডিস্ট্রাকশন করা, সেটাও প্রায় 132% ডিস্ট্রাকশন হয়েছে। অনুপ্রবেশ নিয়ে অনেকে কথা বলেন বাংলাদেশ থেকে, আমি বারবার এটা মনিটর করছি কোনো অবস্থায়, কারণ কেন্দ্রের আমার নির্দেশ আছে কোনো অবস্থায়, যেদিন থেকে উনাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করে সেদিন থেকে আমার নির্দেশ ছিল সমস্ত এজেন্সি থেকে শুরু করে পুলিশের যিনি হেড আছেন ডিজিপি, উনাকে নিয়ে আমি মিটিং করেছি, বলেছি যে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে যেন না আসে। আমি বলছি না আসেনি, কিন্তু এইবার যেভাবে আমরা ডিপোর্ট করেছি, যেভাবে বাংলাদেশে আমরা পাঠাতে পেরেছি, যে কারণে এখন আগে আসার যে প্রবণতা, এরা বুঝে গেছে যে এখানে সেফ জোন না, এখন ত্রিপুরা সেখানে আসা যাবে না, যে কারণে এখন যাওয়ার সংখ্যা কিন্তু আরো বেড়েছে। বন্ধুগণ, আমরা চাইছি ত্রিপুরাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে, জাতি জনজাতি আমরা সবাই মিলে, অনেকে চেষ্টা করে একটা ইমোশনের কথা বলে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর। আমি বারবার বলবো যে এই ত্রিপুরা আমরা এখন ভারতবর্ষের মানচিত্রে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো এখন স্থান আমরা পেয়েছি। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে উড়িষ্যার একটা, এর আগেও বলেছেন, উড়িষ্যার বক্তব্য দিতে গিয়ে উনি কি বলেছেন, जाइए त्रिपुरा में जाके देखिए उन्नयन कैसे कहते हैं, कैसे डेवलपमेंट है, थोड़ा सा त्रिपुरा में जाके देखिए। আমাদের জন্য এটা একটা বিরাট বিষয়, এটা আমরা সরকার করছে না, আপনাদের সবার সহযোগিতার কারণে সেটা সম্ভব হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় 900 কিলোমিটারের মতো আমাদের মানে সেখানে ডিজাইন করা ছিল, তো সেই জায়গায় আজকে এখানে এগুলো হচ্ছে। আমাদের গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আমাদের অন্যান্য প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে প্রতি পরিবার, সেইগুলোর দিকে মুখ্যমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেদিকে যাবেন আমরা সেইভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে যেভাবে চালাচ্ছেন, আমাদের সরকারও সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা দেখেছি এর মধ্যে এডুকেশনের জন্য বহু লোক বাইরে কোথায় কোথায় চলে যেত, কিন্তু আমাদের এখানে এখন
যে সব ইনস্টিটিউশন হয়েছে আপনারা সবাই জানেন যে এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আমাদের ত্রিপুরার ইরিগেশন ডিপার্টমেন্টের আছে, ফিশারি কলেজ, এগ্রিকালচার কলেজ, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, আরও অনেকগুলো এখানে আসছে। আমাদের উমেন্স ইউনিভার্সিটি, উমেন্স কলেজ যেটা আছে সেটাকে যাতে উমেন্স ইউনিভার্সিটি করা যায় সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ। আমরা এখানে ধম্মা দীপা বুদ্ধিস্ট যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটার জন্য আমরা ওনাদেরকে জমি দিয়েছি এবং টাকা পয়সার বিষয়ে আমরা সেন্ট্রালকে বলেছি। অলরেডি কলেজ শুরু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে এসছে, ইকফা ইউনিভার্সিটি আছে, তাছাড়া আরিয়াভাট ইউনিভার্সিটি এবং পাইপলাইনে অনেকগুলো ইউনিভার্সিটি এখন আসছে এখানে। আমাদের এখানে ওপেন ইউনিভার্সিটি আছে, ওপেন বোর্ড এখানে চলে এসছে। পড়াশোনার জন্য আর বাইরে যেতে হবে না, বিএসসি নার্সিং কলেজ আছে, আমাদের আর্ট অ্যান্ড মিউজিক কলেজ আছে, পলিটেকনিক ইনস্টিটিউট অনেকগুলো আছে। শিক্ষাক্ষেত্রেই বলুন, স্বাস্থ্যক্ষেত্রেই বলুন, এগ্রিকালচারেই বলুন, স্পোর্টসেই বলুন, সব দিকে আমরা যেভাবে মানুষের জন্য কাজ করছি আমি আশা করি মানুষ সেগুলো বুঝতে পারছে। এখানে বিরোধীরা যাই করুক আর নাই করুক, আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরাকে সুন্দর করব এবং মাননীয় প্রধানমন্ত্রীজির এই অমৃতকাল যেটা ঘোষণা করেছেন, যে 2022-এ যেটা ঘোষণা করেছেন 2047 সনে যে অমৃতকাল, সেটা মানে এই দেশকে যে উন্নতি যে উনি বার্তা আমাদের দিয়েছেন সেটা নিশ্চয়ই আমরা করতে পারবো। সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।